পরের বিষয় একেবারে অনুব্রত, ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে আমরা আলোচনা করেছি। অনুব্রতর সেই প্রেসক্রিপশন, যিনি প্রেসক্রিপশন লিখেছেন তার কীর্তি কাহিনীতে আসবো, কিন্তু তার আগে প্রতিবেদন। 103 জ্বর, কাশি, দুর্বলতার মতো একাধিক উপসর্গ, যা দেখে চেস্ট এক্স-রে, ডেঙ্গি, ম্যালেরিয়া, টাইফয়েডের মতো একগুচ্ছ টেস্ট করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। 5 দিন বিশ্রামে থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, বোলপুর থানার আইসিকে গালিগালাজের পর পুলিশি তলব এড়াতে এই মেডিকেল সার্টিফিকেটই জমা দিয়েছেন অনুব্রত মণ্ডল। আর এই সার্টিফিকেট যিনি দিয়েছেন তাকে ঘিরেই এখন জোর বিতর্ক। চিকিৎসক হিটলার চৌধুরী, BMOH, ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, অর্থাৎ সরকারি চিকিৎসক, অথচ তিনি যে মেডিকেল সার্টিফিকেট অনুব্রত মণ্ডলকে ইস্যু করেছেন তাতে লেখা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, যার চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত মলয় পিট, অর্থাৎ একজন BMOH। তিনি কিনা বেসরকারি মেডিকেল কলেজে কর্মরত এবং সেখানকার লেটার হেডে অনুব্রত মণ্ডলকে মেডিকেল সার্টিফিকেট ইস্যু করছেন। চিকিৎসক সংগঠন থেকে শুরু করে প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা সবাই বলছেন BMOH বা ব্লক মেডিকেল অফিসার একটি নন প্র্যাকটিসিং পোস্ট। এরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার, তাই প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন না। এর অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে প্র্যাকটিস অ্যালাউড নয় এবং তারা এরকম দেখতে পারে না অফিসিয়ালি। তার মানে এটা নয় যে একজন চিকিৎসক প্রশাসনিক পদে আছেন বলে তিনি রুগী দেখতে পারেন না। তিনি তার প্যাডে প্রেসক্রিপশন করতে পারেন, কিন্তু পয়সার বিনিময়ে নয়। উনি যদি নিজের প্যাডে প্রেসক্রিপশন করতেন তাতেও আমার বলার কিছু ছিল না। তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে ওই মেডিকেল কলেজকে, এবং একই সঙ্গে ন্যাশনাল মেডিকেল যে কমিশন আছে, যারা নিয়ন্ত্রক সংস্থা, তাদের কাছেও কিন্তু এই উত্তর দিতে হবে যে বাইরের লোক এসে ওই মেডিকেল কলেজে রুগী দেখে যেতে পারে কিনা। একই কথা বলছেন খোদ রামপুরহাটের মুখ্য স্বাস্থ্য আধিকারিকও। আমাদের BMOH তো নেই, ওই টায়ারে সবাই আমাদের না, আমরা নন প্র্যাকটিসিং, আমরা প্র্যাকটিস করতে পারি না। উনি রামপুরহাট পান। এইচ চৌধুরী, রেজিস্ট্রেশন নম্বর 87845। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে দেখা যাচ্ছে এই এইচ চৌধুরী আসলে চিকিৎসক হিটলার চৌধুরী। বিতর্কের পর থেকে তার রামপুরহাটের ফ্ল্যাটের বাইরে তালা ঝুলছে। হিটলার চৌধুরী চিকিৎসক কোথায় রয়েছেন বা কি হয়েছে সেটা জানার জন্য আমরা এসেছি ওনার ফ্ল্যাট। এটা হচ্ছে রামপুরহাট, এবং রামপুরহাটের এই ফ্ল্যাটে এসেছি। ফ্ল্যাটে দেখতে পাওয়া যাচ্ছে তালা বন্ধ অবস্থায় রয়েছে, এবং যারা প্রতিবেশী রয়েছেন তারা বলছেন যে চিকিৎসককে কালকের থেকে এখানে ওনারা দেখতে পাননি। ডাক্তারবাবু জানি আমি, এটা ফ্ল্যাট না ডাক্তারবাবু? হ্যাঁ, সন্ধ্যাবেলা আমি যখন গেলাম তখন তালা মারা ছিল। ফোন ধরছেন না, উত্তর নেই মেসেজেরও। তিনি যেখানকার BMOH, সেখানে তার গাড়ি থাকলেও হিটলারের দেখা নেই। এই হচ্ছে রামপুরহাটের সেই স্বাস্থ্যকেন্দ্র যেখানকার BMOH হচ্ছে হিটলার চৌধুরী, এবং এখানে এসেও দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওনার গাড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে। ওনার যে দপ্তর, যে ঘর, সেই ঘর সম্পূর্ণ ফাঁকা অবস্থায় রয়েছে। যারা কর্মীরা রয়েছেন তারা কেউ কেউ বলছেন যে BMOH আসেননি, কেউ কেউ বলছেন এসছিলেন কিন্তু চলে গিয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ। কারণ কথা হচ্ছে হিটলার কোন বাংকারে ঢুকলেন, জার্মানির না বীরভূমের আমরা জানি না, কিন্তু আমার মনে পড়ছে যে আরজিকর আন্দোলন যখন তুঙ্গে বা যখন মিটে আসছে, শিক্ষক আন্দোলনের সময় একটা মোটা ফাইল দেখাতেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে ডাক্তারবাবুরা কোথায় কোথায় নিয়ম ভঙ্গ করেছেন, কে কে করেছেন, নিয়মগুলো মনে করিয়ে দিতেন। আমার বক্তব্য যে বীরভূমের মুকুটহীন সম্রাট অনুব্রত মণ্ডলের মেডিকেল সার্টিফিকেট যিনি ইস্যু করেছেন, এই অভিযোগ যদি এই স্বাক্ষর তাঁর হয়, তিনি তো ভয়ঙ্কর বেআইনি কাজ করেছেন। ব্লক মেডিকেল অফিসার একটা প্রশাসনিক পদ, সেই প্রশাসনিক পদে থেকে অনুব্রত অনুগামী মলয় সিটের বেসরকারি হাসপাতাল থেকে তিনি মেডিকেল প্রেসক্রিপশন দিচ্ছেন। আবার বলছি, এই স্বাক্ষর যদি তাঁর হয়, অনুব্রত মণ্ডলের অসুখের চিকিৎসা তো পরে হবে, আগে তাঁর চিকিৎসা প্রয়োজন। যদি এই প্রেসক্রিপশন এর সই তাঁর হয়, আমি আমার এই মুহূর্তের বক্তা ফিরদৌস শামীমের কাছে যাব, যে ফিরদৌস, আমি আবার বলছি, তাকে আমরা সারাদিন যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যে ওই স্বাক্ষর তার কিনা জানতে। তিনি কোন বাংকারে হিটলার লুকিয়ে পড়েছেন আমরা জানি না, কিন্তু কথা হচ্ছে তো গ্রসলি ইল্লিগাল, এবং এই নিয়মগুলো মুখ্যমন্ত্রী ওই মোটা ফাইলটা দেখে বারবার চিকিৎসকদের মনে করিয়ে দিয়েছিলেন। দেখুন, এই BMOH অর্থাৎ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, তিনি একজন সরকারি আধিকারিক। তিনি সরকারি আধিকারিক। এই পশ্চিমবঙ্গে 3 ধরনের ক্যাডার আছে মূলত যারা ডাক্তার। ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস, যেখানে বলা হয় WBHS, ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস WBPH&AS, আর WBMES ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস, অর্থাৎ যারা মেডিকেল কলেজগুলোতে পড়ান।
এই WBPH and AS এটা সম্পূর্ণভাবে নন প্র্যাকটিসিং পোস্ট। এবার নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পান, ইভেন বাড়িতে ঢোকে সেই টাকা। এনপিএ একজন WBHS এর একজন ডক্টরবাবুও নিতে পারেন, WPH AS তিনি বাধ্যতামূলকভাবে পাবেন, কিন্তু যিনি WBHS এর নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স দেন তিনি প্র্যাকটিস করতে পারবেন না। আর WBPH AS উনি নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স পাবেন, ফলে তিনি প্র্যাকটিসই করতে পারবেন না। কিন্তু এর আর একটা ভয়ঙ্কর দিক রয়েছে, কি বলুন তো, বেসরকারি মেডিকেল কলেজে তিনি একজন চিকিৎসক। এই বেসরকারি মেডিকেল কলেজগুলো না, এই যে যখন মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া যখন ভিজিটে আসে, মানে একটা কথা অত্যন্ত সাধারণভাবে প্রচলিত, যে কুমির ছানা দেখানো। কুমির ছানা দেখানো মানে কি জানেন তো, যে তিনি সবসময় ওখানে চিকিৎসা করেন না, কিন্তু মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে রেজিস্ট্রেশনটা পেতে হবে। যখন টিম ভিজিটে আসছে তাদের দেখাতে হবে যে দেখো আমার কাছে চিকিৎসক রয়েছে পর্যাপ্ত পরিমাণে, তাহলে কি হবে, কিছু চিকিৎসক দেখাতে হবে, তাহলে কি করতে হবে, কুমির ছানা দেখাতে হবে। এই কুমির ছানা দেখানো করে যদি সরকারি চিকিৎসককে দেখানো হয়, তাহলে কি ভয়ঙ্কর একটা চক্র চলছে সেটা বুঝতে পারছেন, যে সরকারি চিকিৎসককে কুমির ছানা হিসেবে ওই যে বেসরকারি মেডিকেল কলেজে দেখিয়ে তাদের রেজিস্ট্রেশন নেওয়া হচ্ছে কিনা, এই কুইড প্রো রিলেশন সরকারি বেসরকারি ক্ষেত্রে তৈরি হয়েছে কিনা, এটার পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। এবং আপনাদের এই ঘটনা আমি ফিরোজ জানিয়ে রাখি, আমি রেজিস্ট্রেশন নাম্বার একেবারে ওয়েবসাইটে গিয়ে চেক করেছি, এইচ চৌধুরী সিগনেচারে আছে, এবং কাউন্সিলের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে এই চিকিৎসকের নাম হিটলার চৌধুরী। একদমই। এবার আসি, তার মানে আপনি ফ্যাক্ট চেক করেছেন। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে তো এই মুহূর্তে রাজ্য এই স্বাস্থ্য প্রশাসন চলছে, আমি জানি না স্বাস্থ্যমন্ত্রীর নাম কি। আচ্ছা, এনার বিরুদ্ধে কি কোনো প্রকার ডিসিপ্লিনারি প্রসিডিং, অন্তপক্ষে শো কজ নোটিশ কেউ ইস্যু করেছেন? ওই জেলা তো নিশ্চিতভাবে একজন CMOH আছেন, আচ্ছা ডিরেক্টর অফ হেলথ সার্ভিস আছেন, DHS আছেন, তারা কি করছেন? তারা কি চুপচাপ বসে বসে একজন ব্লকের সর্বোচ্চ স্বাস্থ্য আধিকারিক তিনি বেসরকারি মেডিকেল কলেজে গিয়ে তার স্ট্যাম্প ইউজ করে সেখানে চিকিৎসা করছেন, একজনকে চিকিৎসা দিচ্ছেন, এটা তদন্তের আওতাধীন হবে না, এটা কোনো প্রকার তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস হবে না। এবং সেটা যদি না হয় তাহলে বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কোন গভীর অসুখের মধ্যে আছে। এখন তো সর্বপ্রথম এই স্বাস্থ্য ব্যবস্থার অসুখের চিকিৎসা করা প্রয়োজন, তারপরে আসবে অন্যদের চিকিৎসা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা সত্যি অসুখে আছে, তার চিকিৎসা সর্বপ্রথম প্রয়োজন। এবার আসে অনুব্রতর প্রসঙ্গে। দেখুন, অনুব্রত মণ্ডল ইনি তো এর আগে এনার অনেক ইতিহাস আছে। ইভেন এই আগের পর্বে তিনি যখন গ্রেপ্তার হন, আর এক চিকিৎসকের অধ্যায় আপনারাই উন্মোচিত করেছিলেন, কিভাবে তার কাছ থেকে প্রকিওর করা হয়েছিল। এই অনুষ্ঠানে বসে বিস্তারিত বলেছিলেন কিভাবে তাকে নির্দেশ দিয়ে বাড়ি পাঠানো হয়েছিল। ইয়েস, তার মানে এই যে চিকিৎসকদের ব্যবহার করা, ক্রাইম করার পরে চিকিৎসকদের ব্যবহার করা হচ্ছে, যদি স্বাস্থ্যক্ষেত্রে যদি পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু এই চিকিৎসকরা বারবার ব্যবহৃত হবে। দুর্ভাগ্য হলো যে স্বাস্থ্যক্ষেত্রে সেই ব্যবস্থাটা গ্রহণ হচ্ছে না, তার ফলে এটা বারবার এই ধরনের ঘটনা রিপিটেশন হচ্ছে, এবং পুলিশের ক্ষেত্রেও। এবার আসি জয়নগরের কাণ্ডে। আপনি অনেকক্ষণ ধরে জয়নগরে, আমি ধরে নিলাম যা যা দেবাংশু বলল সব সত্য, এবং সমীরবাবু বললেন যে ওটা তৃণমূলের পার্টি অফিসে প্রতিদিন ISF CPM গিয়ে মদ খায়। ভাবুন তো একবার কিরকম অত্যাচারিত তৃণমূল ওই অঞ্চলে আছে, যে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে ISF CPM মদ খায়, এবং ওই এলাকার পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ISF CPM এর কথাই চলে, যে অভিযোগ করলো একে অপরের বিরুদ্ধে, তার মানে ISF CPM এর বিরুদ্ধে অভিযোগ হলো, পুলিশ ভাবুন ওই অঞ্চলের পুলিশ তৃণমূল ISF CPM এর বিরুদ্ধে অভিযোগ করলো, অথচ ISF CPM কে গ্রেপ্তার করলো না, তারা টুকটুক করে তাদের বাড়ি যেতে দিল, এবং গিয়ে তারা মার্ডারও করে দিল। মার্ডার করার পরে সেই ISF CPM গ্রেপ্তার হলো না। পশ্চিমবঙ্গে ভাবুন, ওই অঞ্চলের তৃণমূলের কথা ভাবুন, এবং এই রাজ্যে তৃণমূল ক্ষমতায় আছে, অথচ ওই অঞ্চলের তৃণমূলকে প্রোটেকশন দিতে পারছে না, অন্ততপক্ষে তৃণমূলের পার্টি অফিসের সামনে মদ খাওয়া এটুকু বন্ধ করতে পারছে না। আসলে এটা কেন ঘটছে? দেখুন, এই মুহূর্তে না পশ্চিমবঙ্গে, আমি একটা লাইটার নোটে বললাম, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো সরকারি বা বেসরকারি কর্মসংস্থান নেই। পশ্চিমবঙ্গে একটা অর্থনীতি তৈরি হয়েছে, সেটা সম্পূর্ণভাবে এই মদ লটারি নির্ভর অর্থনীতি, এবং এই মদ লটারি নির্ভর অর্থনীতিতে পশ্চিমবঙ্গের এই প্রতিদিন লক্ষ লক্ষ পরিবার সর্বশান্ত হয়ে যাচ্ছে। আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের, বিশেষ করে আপনি ছেড়ে দিন, আপনি স্বাস্থ্য ব্যবস্থা বলছিলেন না, আপনি এই BPHC-গুলোতে, RH-গুলোতে, BPHC মানে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার যেগুলো, এই রুরাল হাসপাতাল, সেগুলোর ক্যাম্পাসগুলোতে আপনি এক্ষুনি ক্যামেরা পাঠিয়ে দিন, ওই লাইটগুলো সব দেখবেন নেবানো আছে, তার নিচে এই মদের আড্ডা, জুয়োর আড্ডা, সাট্টার আড্ডা, এবং সেগুলো পরিচালনা করছে কারা? একটা
চক্র তৈরি হয়েছে এই মদের আড্ডা, জুয়োর আড্ডা, সেগুলোতে এক একজন কিছু কিছু নেতা তারা পরিচালনা করছেন, তাদের কিছু সাগরেদ তৈরি করেছেন, তার একটা অর্থনীতি তৈরি হয়েছে, পুলিশের সঙ্গে একেবারে প্রায় একটা শরিকানার চেহারা নিয়েছে। দেবাংশু, আচ্ছা, আমি প্রথম কথা বলি যে পার্টি অফিসের ভেতরে বসে তারা মদ খাচ্ছিলেন ইত্যাদি ইত্যাদি, এই তথ্য স্বামীন ভাই কে দিল আমি জানি না, ভেতরে বসে। হ্যাঁ, এবার কথাটা হচ্ছে পার্টি অফিসটা এই খোলা পার্টি অফিস না বন্ধ পার্টি অফিস, আমি দেখো। 3 নম্বর কথা হচ্ছে অ্যাক্টিভ পার্টি অফিস, ইনঅ্যাক্টিভ পার্টি অফিস। আমি আপনাকে আপনার স্টুডিওতে আসতে গিয়ে পার্টি অফিস দেখিয়ে দেবো যেটা আমাদের ঝান্ডা লাগানো, আমাদের লোগো লাগানো, কিন্তু পার্টি অফিসটা বন্ধ পড়ে আছে বহুদিন। আমি জানি না কেন কারা ইউজ করে। 3 নম্বর মানে কি অ্যারেঞ্জমেন্ট, আমি বলছি দোকান থেকে কিনবেন, আমাদের পার্টি অফিসের সামনে বসে খাবেন, আমাদের পার্টি অফিস ধরবে না। আরে সুমন, আমি বলছি বুঝতে পারছি শঙ্কুদা, কিন্তু দেখো অলরেডি দুজন সিপিএম 6 মিনিট বলছে। আমি বলছি সুমন না, সেটা হচ্ছে চালু না বন্ধ সেটা একটু দেখার দরকার আছে। 3 নম্বর কথা হচ্ছে আইএসএফ কে ডিফেন্ড করবে সিপিএম, এটা খুব স্বাভাবিক কথা, এই নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু তার আগে তার বৌদিকে বোঝানোর দরকার। আর 4 নম্বর কথা আমি এটা বলবো, এই যে মদের ঠেক, জুয়ার ঠেক, এই কথাটা বলা হচ্ছে, এটা তো যদি সত্যি হয়ে থাকে থেকে থাকে এটা তো কনসার্নিং ব্যাপার, এবং বাংলার কোথাও এই মুহূর্তে নেই, এই কথা আমি বলতে পারবো না, সত্যি কোথাও থাকতে পারে। আমি বলছি সমস্ত রাজনৈতিক দল মিলে আসুন আমরা একটা কনস্ট্রাকটিভ স্টেপ নিই। সেই স্টেপটা কি? ধরুন প্রশাসনের চোখ এড়িয়ে যাচ্ছে কোথাও, যেটা নিয়ে আপনারা সমালোচনা করছেন, হতেই পারে। তো আপনারা এরকমই একটা আলোচনাতে সিপিএম বিজেপির প্রতিনিধিরা তাদের সংগঠনকে ব্যবহার করে কোথায় কোথায় এটা আছে সমস্ত তৃণমূল পার্টি অফিস সেগুলো আমার প্রথম দাবি, তৃণমূল পার্টি অফিস আপনারা প্রকাশ্য ডিসকাশনে আনুন, মানুষের সামনে আনুন। আমার পয়েন্টটা সম্পূর্ণ আলাদা, যে এটা রাজনৈতিক কি বলে না সর্বদল সম্মেলনের বিষয় নয়, এটা হচ্ছে পুলিশের দেখার বিষয় যে এলাকায় কোথাও শুঁড়িখানা চলছে কিনা, এলাকায় প্রকাশ্য মদ্যপান চলছে কিনা, এলাকায় এমনকি অন্ধকারের সুযোগ নিয়ে খানিকক্ষণ আগে বলছিলেন, আমার একদম কামদুনির কথা মনে পড়ে যাচ্ছিল, যে গোটা রাস্তায় কোনো আলোক সংযোগ নেই। আমি বলছি যেখানে অপরাধের বারবারন্ত হয়েছে সেটা দেখার কথা সর্বদল কমিটির নয়, সেটা দেখার একমাত্র হচ্ছে পুলিশ এবং প্রশাসন। অনেকে হাত তুলছেন কিন্তু কারুর কাছে যাব না। রবীন্দ্রনাথবাবু এতক্ষণ 1.5 ঘন্টা বলার সুযোগ পাননি, রবীন্দ্রনাথদার কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের মনে করিয়ে দেবো আজকে হচ্ছে বিরাট নেতা অনুব্রত মণ্ডলের 5ম দিন পুলিশের নিষ্ক্রিয় থাকার। না, অনুব্রত মণ্ডল আমাদের কাছে খবর নেই আজকেও তিনি কোর্টে মুভ করেছেন বলে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত হাত গুটিয়ে বসে আছে। আইসিকে, কর্তব্যরত আইসির মা এবং স্ত্রীকে ওই কথা বলার পর এবং তারপর 3 বার ক্ষমা চেয়ে প্রায় নিজেই প্রমাণ করে দেওয়ার পর যে ওই সংলাপ তাঁরই। দেখুন, আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তুই তোকারি, অশ্রাব্য ভাষা, গালাগালি, কিন্তু তারপর 5-5টা দিন কেটে গেলেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এখনো কোনো কড়া পদক্ষেপের পথে হাঁটল না পুলিশ। 2বার তলব করলো তারা, অনুব্রত 2বারই হাজির হলেন না। তারপর পুলিশও চুপ করে বসে গেল, আর কোনো উচ্চবাচ্যই নেই। 31শে মের মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী অনুব্রত মণ্ডল এখন 5 দিনের বেড রেস্টে। এখানেই বিরোধীরা প্রশ্ন করছে, তাহলে কি অনুব্রতকে বিশ্রাম দিতে পুলিশও বিশ্রামে গেল? অনুব্রত মণ্ডল পুলিশের কাছে যাবে কেন? পুলিশ এসে অনুব্রতর পায়ে পড়বে। বীরভূমের বাঘ, ইয়াব বড় অনুব্রত, মুখ্যমন্ত্রীর সাধের কেসটা পুলিশের মন্ত্রী তার মাথায়। তা না হলে অন্য কেউ হলে এতদিনে মেরে পিটিয়ে ছাল তুলে দিত, জেলে ঢুকিয়ে রাখতো। মেরে পিটিয়ে ছালও তুলছে না, জেলেও ঢোকাচ্ছে না, বরং পুলিশ তাকে স্যালিউট করছে অথবা করবে, কারণ তার নাম অনুব্রত, তার মাথায় পুলিশ মন্ত্রীর হাত। দেখুন, পুলিশ তো ভয় পায় অনুব্রত মণ্ডলকে, আর অনুব্রত মণ্ডল কিছুতেই পুলিশের ডাকে যাবে না, তো জোর করে নিয়ে যেতে হয়তো। পুলিশ কি এরকম নিরীহ নাকি? বিজেপির নেতাদেরকে তো এরকম বারবার ডাকে না। আমরা বুঝতে পারছি না পুলিশের এই প্রেম স্নেহ কেন অনুব্রত মণ্ডলের প্রতি, এতটা ভালোবাসা কেন? কি এমন দেন অনুব্রত বাবু মাসে মাসে এদেরকে? তৃণমূলের গলায় এক সুর, পুলিশ আইন অনুযায়ী কাজ করবে। দলের তরফে যে বক্তব্যটা রাখা হয়েছিল যে অনুব্রত মণ্ডল যে ভাষায় যে শব্দ ব্যবহার করেছেন সেগুলো কোনো মতেই উচিত হয়নি, অন্যায় কাজ করেছেন। দল তাকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল এবং তিনি ক্ষমা চেয়ে নেন। দল সেটা নজর রাখছে, দল সেটা দেখছে, আর বাকি পুলিশের প্রসেসটা পুলিশ করছে।
বীরভূমের সাসপেন্ডেড টিএমসিপি জেলা সভাপতি বিক্রমজিৎ সাউকে বুধবার সকাল 11টায় সিউড়ি থানায় তলব করেছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি রবীন্দ্রনাথ দার কাছে যাব। দেখুন, পুলিশের দুটো নোটিশ। প্রথম দিন তো এত আত্মবিশ্বাসী যে এসডিপিও অফিসে গেলেন না, পার্টি অফিসে চলে গেলেন। আমি বলছি আদালতে গেছেন বলে আমাদের কাছে খবর নেই, এতটা এখনও আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডল। এবং এই সংলাপ কল্পনা করুন যে বিরোধী দলের কোনো নেতা, এই শঙ্কুদেব পাণ্ডা বা শতরূপ ঘোষ যদি বলতেন, পুলিশ নিষ্ক্রিয় ভূমিকায় কি থাকা উচিত? এটা আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পুলিশ এতটাই সক্রিয় অন্য ক্ষেত্রে, আজকেও দুজন চাকরিহারা শিক্ষককে বিধাননগর উত্তর থানায় ডাকা হয়েছিল, একজন গেছেনও। আমি বলছি শাসক দলের জন্য একটা নিয়ম, আর অনুব্রত মণ্ডলের জন্য একটা নিয়ম, আর বিরোধী দলের জন্য আরেকটা নিয়ম। এটা কি পৃথিবীর কোনো আইনের শাসন থাকা রাজ্যে হতে পারে? দেখুন, পশ্চিমবঙ্গে এখন এটাই হয়ে আসছে। অনুব্রত ভোট করান বলতে কি, আমরা একটা অডিও টেপ নিয়ে আলোড়ন ফেলে দিয়েছি। এইরকম হাজার হাজার প্রতিদিন টেপ অডিও শুনতে হচ্ছে পুলিশ অফিসারদের এবং প্রশাসনের উচ্চপদস্থ অফিসারদের। কি হয়েছিল, উপাধ্যায় বাবু যিনি ইলেকশন কমিশনের পদ থেকে পদত্যাগ করার পর বলেছিলেন, কাঁদতে কাঁদতে বলেছিলেন যে তাকে কি ভাষায় কথা বলা হয়েছিল, ঠিক এই ভাষাতেই কথা বলা হয়েছিল। আমরা রবীন্দ্রনাথ কিন্তু একটা উল্টো যুক্তি দিই যে অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে, তখনও বীরভূমের ভোটে বিপুলভাবে জিতেছিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে অনুব্রত মণ্ডলের মানে অপরিহার্য, তৃণমূল কংগ্রেসের জন্য অনুব্রত মণ্ডল, এ তো তত্ত্ব দেখা যাচ্ছে অসার। তা সত্ত্বেও কেন গুরুত্ব? না, গুরুত্বটা এই কারণেই যে এই যে গতবারের তুলনায় এবারে লোকসভা ভোটে বিনা অনুব্রততে মার্জিন বেড়েছে তৃণমূলের। অনুব্রত মণ্ডল কিন্তু গ্রাউন্ড লেভেলে বেশ কিছু লুম্পেন তৈরি করেছেন, পরিষ্কার লুম্পেন তৈরি করেছেন, যারা এই প্রশাসনিক আধিকারিকদের মেরুদণ্ডে একটা একটা হিমশীতল অনুভব ঢুকিয়ে দিতে পারেন যে যদি তারা ভোটের সময় তাদের সঙ্গে না থাকেন তাহলে তাদের কি অবস্থা হতে পারে। এবং এই যে জায়গাটা, এটা অনুব্রত যখন তিহার জেলে ছিলেন তখনও কিন্তু তার কর্মীরা সেই জিনিসটা করে গেছেন এবং সেটাতে কোনো মানে তাদের মাথার উপর মুখ্যমন্ত্রীর হাত আছে, অসুবিধার কিছু নেই। দেখুন, এই পরিপ্রেক্ষিতে আমরা যদি বলি যে অনুব্রত মণ্ডল বোমা মারার কথা বলছেন, অনুব্রত মণ্ডল বাজে বাজে গালিগালাজ করছেন, মানে বর্বর অসভ্য ভাষায় কথাবার্তা বলছেন, অথচ তার কিছু হচ্ছে না। অথচ অম্বিকেশ মহাপাত্র, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শুধু একটা কার্টুন শেয়ার করেছিলেন, ফরওয়ার্ড করেছিলেন ইমেলে, এবং তার জন্য তাকে 3 দিন হাজতে ভরা হলো। 13 বছর ধরে তাকে নানাভাবে পুলিশ হয়রানি করলো। সুতরাং বিরোধী দল যখনই কিছু করতে যাচ্ছে তখনই তাদেরকে, এটাই হচ্ছে তৃণমূলের ইউএসপি, তারা বিরোধী দলকে গাঁজা কেস দেওয়া, এই কথাগুলো তো বসে মানে পার্টি অফিসে বসে অনুব্রত বলেন যে ওকে গাঁজা কেস দিয়ে দে, এগুলো আমরা শুনেছি, ওকে গাঁজা কেস দিয়ে দে। তো এই গাঁজা কেস দিয়ে দেওয়া বা অত্যাচার করা বিরোধী দলের ক্ষেত্রে সাংঘাতিকভাবে পুলিশ সরব, কিন্তু বিরোধী দল যখনই মানে বিরোধী দলের ক্ষেত্রে, আর যখন শাসক দলের এই ব্যাপারটা আসে তখন তারা নিষ্ক্রিয়। জয়নগরে যে ঘটনাটা সবাই বলছেন যেটা ঠিক কথাই, যে ওইখানে তৃণমূলের অফিসে চত্বরে বসে পান করছে, অসভ্য ভাষায় মহিলাদের কথা বলছে, তারা নাকি সিপিএমের লোক এবং আইএসএফের লোক। আর যে বলেছে বৌদি, তার মানে হাজব্যান্ড মানে দাদা, তিনি কিন্তু তৃণমূলের ওখানে যুব সভাপতি, তিনি তৃণমূলের যুব সভাপতি, তিনি প্রথমে এই ভার্সনটা তৈরি করলেন, করে ছেড়ে দিলেন। এবং ফলত যেটা হলো যে গোটা জায়গাটাই এখানে এই ন্যারেটিভটা আসতে শুরু করলো। আপনি এবার আসুন মমতা ব্যানার্জি, আমরা দলের কথা বাদ দিন, মমতা ব্যানার্জিকে আমরা নিয়ে এসেছিলাম কেন? আমরা স্বপ্নের সাথী করে নিয়ে এসেছিলাম যে উনি উন্নততর প্রশাসন দেবেন। কিন্তু এখন যেমন উন্নততর বামফ্রন্টের বিকল্প উন্নত বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট বলা হতো, এখন উন্নত তৃণমূলের বদলা উন্নত গোষ্ঠীদ্বন্দ্বের তৃণমূল, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই গোষ্ঠীর দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কোথাও অনুব্রতর সঙ্গে কাজল শেখের, আরাবুলের সঙ্গে শওকত মোল্লার, অথবা এইখানে যখন আপনি দেখছেন এখানেও যে ওই যে বলছে যে আমাদের থেকে আমাদের ভোট কম, ওদের ভোট বেশি, অর্থাৎ যার প্রভাব বেশি পুলিশ তাদের আর ঘাটাচ্ছে না। এই দলের প্রতি দুটো মূল বিষয় ঘটনা ঘটছে। একটা হচ্ছে যে আপনার পুলিশের দায়বদ্ধতা রাজনৈতিক দলের প্রতি বেড়ে যাচ্ছে, রাজনৈতিক দলের প্রতি বেড়ে যাওয়ার জন্য সাধারণ মানুষ ক্রমশ বিপন্ন হচ্ছে, আইনের শাসন চলে যাচ্ছে এবং মানুষ
থানায় যেতে ভয় পাচ্ছে যে আমি একটা কোনো কেস নিয়ে থানায় যাব। এবং দ্বিতীয় নম্বর, না এরপরে শুধু ভয় কেন বলছেন, এরপরে ভরসাও পাবে না যে পুলিশ নিজেদের আইসিকে নিজেদের বাহিনীর একটা অংশ সম্মান রাখতে পারে না, পরিবারের রাখতে পারে না, সাধারণ মানুষ ভরসা করবেন কেন তাদের? অন্যের পরিবারকে কি রক্ষা করবে? আর দ্বিতীয় যেটা হচ্ছে, সারা পশ্চিমবঙ্গ মানে উন্নততর তৃণমূলের গোষ্ঠীতে ভরে যাবে, সেই উন্নততর গোষ্ঠী দাপাদাপি করবে এবং সাধারণ মানুষ তার ইয়েতে তাদের উন্নয়নে চাপা পড়বে। এটাই হচ্ছে আমাদের ফেট। একটা হচ্ছে যে এর আগে সিএমওএইচ এর এটাকে নিয়ে আমরা দেখছিলাম, এর আগে দেখানো হচ্ছিল। আচ্ছা, আস্তাকুল্লাহ নাইয়া আরজি করে ধর্ষণকাণ্ডের প্রতিবাদে সামনে উঠে এসেছিল বলে ফ্রিতে হেলথ চেক আপ ক্যাম্প করতে গেছে বলে ওর বাড়িতে মানে সে যেন যুদ্ধ জয় করতে পাঠিয়েছে এরকমভাবে গাড়িকে গাড়ি পুলিশ গেছে। কি না ও এটা কেন ও বন্ডে এখন করছে, ওর এখন প্র্যাকটিস করার কথা না, ও কেন ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করেছে, তারপরে নাকি কোটি 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 টাকা নাকি এই করে কামিয়ে নিয়েছে। আর এখানে রাইট আন্ডার দ্য নোজ অফ দ্য হেলথ মিনিস্টার হু হ্যাপেন্স টু বি দ্য চিফ মিনিস্টার অ্যাজ ওয়েল, সেখানে সিএমওএইচ, এবং তো একটা সিএমওএইচ না, জেলায় জেলায় এরকম সিএমওএইচ থেকে শুরু করে যাদের প্র্যাকটিস করা বেআইনি প্রাইভেট প্র্যাকটিস করা, এডিএমওএইচ মার্চনা করবেন, তারা প্রাইভেট প্র্যাকটিস করে যাচ্ছে, তাদের বাড়িতে পুলিশ ছেড়ে দিন, পাড়ার একটা সিভিক ভলেন্টিয়ার কখনো যাবে না, কারণ এটা মমতা ব্যানার্জির কাজ করছে। আমি দ্বিতীয় কথা এখানে বলছি, সুমন দা তুমি একটা এখানে ডিমার্কেট করলে, যখন রবীন্দ্রনাথবাবুকে প্রশ্ন করলে যে একই কাজ করার জন্য শাসকের এক নেতার প্রতি কি আচরণ, আর যদি কোনো বিরোধী নেতা এই কাজ করতো, আমার পার্টির কেউ এরকম কথা বলবে না কখনো কোনো পুলিশকে, আলাদা কথা, কি কাউকেই বলবে না, যদি করতো কি হতো। আমি বলছি তৃণমূলের মধ্যেই দুজন নেতার ক্ষেত্রে পুলিশের ভূমিকার তফাৎটা দেখো, কি তৃণমূলের ভূমিকার তফাৎ দেখো। অনুব্রত মণ্ডল যে কথাগুলো বলেছে, আমি জিজ্ঞেস করছি আপনারা কে মনে করেন এখানে যে তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেটাকে সাসপেন্ড করা হয়েছে সে অনুব্রত মণ্ডলের 100 ভাগের 1 ভাগ কথা কিছু বলেছে? সে পুলিশের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে কতগুলো কথা বলেছে, সে পুলিশের মাকে নিয়ে স্ত্রীকে নিয়ে কোনো নোংরা কথা বলেনি, কিচ্ছু করেনি, সে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ডেড। আর অনুব্রত মণ্ডল কোটি কোটি টাকা তুলে দিতে পারে পিসি ভাইপোকে, সেই কারণে অনুব্রত মণ্ডল খালি ক্ষমা চেয়ে যেতে হবে। আমি বলছি সুমন দা পেয়ে গেল, শঙ্কুদাও বলার সময় বা বিজেপির প্রত্যেকটা নেতা তো অনেক অডিও নিয়ে বলছে, আমার জিজ্ঞাসা হচ্ছে শঙ্কুদা কি প্রেম শুক্লার বক্তব্য শুনেছেন লাইভ টেলিভিশনে আজ থেকে 2 দিন আগে? আমি জানি না এখানে আদৌ কেউ শুনেছেন কিনা। আমি বলছি এখন বিষয়টা হচ্ছে, আচ্ছা ওষুধ খাওয়ার কথা বলতে সুমনদা আমি আপনার অনুমতি দিই, প্রেম শুক্লা কি বলেছে, প্রেম শুক্লা কি বলেছে আমি এটা শোনাতে চাইছি। অনুব্রতকে অ্যারেস্ট করে সব বলো, আমি অনুব্রতকে ছেড়ে রেখে বলো, অনুব্রতকে অ্যারেস্ট করে সব বলো। আমি বলছি আমি আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে আমার কোনো আপত্তি নেই, প্লিজ খুব দ্রুত। তুমি আমাকে বলো ভাই, তুমি এক সেকেন্ড একটা কথা বললে শোনা যাবে না। 2 হচ্ছে যে প্রেম শুক্লা অথবা উত্তরপ্রদেশ রাজ্য, গুজরাট রাজ্য, এখানে এটা একটা নতুন ট্রেন্ড জানেন তো, সংবাদ মাধ্যম, আমি সেদিন একটা সংবাদপত্র, বাংলা সংবাদপত্র বলে হতবাক হয়ে গেছি, 3টে খবর, উত্তরপ্রদেশ 1, উত্তরপ্রদেশ 2, উত্তরপ্রদেশ 3। আমি ভাবলাম যে আমি ভুল পড়ছি, এটা কি বাংলার কাগজ না উত্তরপ্রদেশের কাগজ? আমি বলছি এটা একটা, এই জন্য বলছি এটা একটা ব্যাধি। 1 সেকেন্ড, আমরা তো বাংলা ভাষায় কথা বলছি। প্রেম শুক্লা, আমি তো ও হয়তো নাম শুনেছে, আমার কোনো ইনফ্যাক্ট 1 সেকেন্ড আমার কোনো আপত্তি নেই দেবাংশু, তুমি অডিওটা প্লে করলে, কিন্তু আমার বক্তব্য, আমি একটা উত্তরপ্রদেশের কুৎসিত উদাহরণ কেন বাংলার পাশে রাখবো? আমার তোমার বাংলার পাশে, 1 নম্বর। 2 হচ্ছে এই যে মদ নিয়ে এত কথা হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলছি যে উত্তরপ্রদেশে কিছুদিন আগে মদের টেট্রাপ্যাক, জীবনে শুনেছেন মদের টেট্রাপ্যাকে বিক্রি হচ্ছে সেইভাবে মদ? আমি বলছি সেই খারাপ উদাহরণটা দিয়ে আমি কালকে আমি শিরোনাম করব যে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের কাছে শিক্ষা নিয়ে মদের টেট্রাপ্যাক করলো। আমি কেন খারাপ উদাহরণ নেব? আমি তো উত্তরপ্রদেশ হতে চাই না, গুজরাটও হতে চাই না, কেন? ব্যাধি এই জিনিস আমি আপনাকে বলছি, যদি অ্যালাউ করেন, আমার বক্তব্য হচ্ছে এটা অ্যালাউ করার আগে ওকে শুনতে দেবে না, বলতে হবে, অসুবিধা নেই, তারপরে তো উত্তর নেব তোমার। কিছুই শোনা যাচ্ছে না, কি সব বানিয়েছে, এটা সংস্থা আছে, শোনা যাচ্ছে না, তুমি শুনতে পাচ্ছ? তুমি মুখেই বলো না, আমি তোমায় বিশ্বাস করবো, কিন্তু আমার বক্তব্য কি? প্রেম শুক্লা, হ্যাঁ
কে এক প্রেম শুক্লা আমরা করছিস কথা হয়তো বলেছে তাকে আমি কেন শঙ্কুদা যতবারই কোনো অ্যাসিস্ট্যান্ট কোথায় কি বলেছে আমি যতবারই প্লেন করব শঙ্কুদা ততবারই আটকাবে কারণ এটা শোনালে শঙ্কুদা নগ্ন হয়ে যাবে আমি কেন বলছি আমি ভাই নগ্ন আপনি বললেন তো আপনি বললেন তুমি কেন সমর্থন করে কিনা এই एग्जांपल কারণ অনুব্রত মণ্ডল এই কথাগুলো বলার পর আমাদের দলের তরফ থেকে একটা স্পষ্ট স্ট্যান্ড জানানো হয়েছে কিন্তু আমরা তো নিন্দা করছি আমরা পুলিশ আমি দল নিয়ে বদার নই আমরা 4 ঘন্টা আমি খালি একটা লাইন বলবো সেটা আমাদের ছোট ভাই ওর জন্য ওর সুবিধা হবে যে আমরা বলছি না যে সেকেন্ড লাইন একটা পশ্চিমবঙ্গ নিয়ে কথা হলেই গুজরাট না ইউপি ধরা হচ্ছে আমি আরেকটা লাইন ওকে দিতে চাই সেটা হলো আমি কিছুক্ষণ আগে যখন আমরা আসলাম আমরা এখানে ঢোকার আগে তখন রবীন্দ্রনাথদের সাথে কথা হলো এটা ওর জানা উচিত দেবাংশুর কেন দেবাংশুর এটা থার্ড লাইন পাবে যে উনি বললেন এই সবে সাউথ আফ্রিকা থেকে ঘুরে এসছেন বললে ওখানকার সমিতদা ওখানকার ল অ্যান্ড অর্ডার এত বাজে এইটা অ্যাড করতে পারিস আমি হচ্ছি সুমন দা দেখুন মানে আমি বলছি এটা বাংলায় বসে আমি কেন সাউথ আফ্রিকা আমি বলছি যে এই রাজ্যটা কিন্তু তৃণমূল আর বিজেপির বাইরেও বহু লোক আছেন মানে আমি বলছি যে এই যে সবসময় একটা বাইনারি করা যে তৃণমূল এই অন্যায়টা করেছে সঙ্গে সঙ্গে একটা বাইরের রাজ্যে এনে আমি বাইনারি তৈরি করে মনে করছি যে না বিজেপি ওই অন্যায়টা করেছে তৃণমূল বিজেপির বাইরের রাজ্যে আছে দ্বিতীয় যেটা সুমন দা সেটা হলো যে যখন আইনের শাসন হচ্ছে আমি আমার একটাই বক্তব্য যে তৃণমূলের এটা কিন্তু স্ট্র্যাটেজি এই যে কোনো একটা ঘটনা ঘটলো তারপরে ক্ষমা চাওয়ার পালা মিথ্যা পাত্র ওখানে বললেন ওই যে এক্ষুনি আমরা দেখলাম উনি আমরা ক্ষমা চাওয়ার জন্য বলেছি ক্ষমা চেয়েছে আর অন্যদিকে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন ওকে গ্রেপ্তার করা যাবে কারণ মুখ্যমন্ত্রী যদি এই ঘটনা ঘটার পর 1 সেকেন্ড তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসাবে ক্ষমা চাওয়ার কথা 4 ঘন্টার মধ্যে 1 সেকেন্ড দাঁড়া বলেছে আমার পাশে বসে আছে তারা পলিটিক্যালি তাদের দলে তো বললে অ্যাকশনটা নেয় না এটা যখন আমি বলছি সবাইকে থামালাম আমার একটা কথা বলে 1 সেকেন্ড আমি বলছি ক্ষমা চাওয়া মানে তিনি একজন পুলিশ আধিকারিককে ওই ভাষায় করলেন করে ক্ষমা চাওয়ার চিঠিটা লিখলেন হচ্ছে সুব্রত বক্সিকে কেন প্রথম কথা সুব্রত বক্সিকে তিনি যতবার ইচ্ছে ক্ষমা চাইতে পারেন পুলিশ প্রশাসনের অ্যাকশন তাতে আটকাবে কেন এক নম্বর দু নম্বর তুমি যদি পার্টির কথা বলো তুমি 8 ঘন্টার মধ্যে তুমি 8 ঘন্টার মধ্যে টিএমসিপির জেলা সভাপতিকে সরালে তুমি কেন অনুব্রতকে সরাতে পারো না আমি এইখান থেকে এই দ্বিমত কিন্তু তৃণমূল কংগ্রেসের ভেতরের একটার পর একটা স্বর বেরিয়ে আসছে কালকে আপনাদের দেখিয়েছিলাম সৌগত রায় কি বলেছেন আজকে দেখাবো আরও 2 বিধায়ক হুমায়ুন কবির এবং প্রাক্তন বিচারক আব্দুল গনি তারা কি সমর্থন করছেন অনুব্রত মণ্ডল যা বলেছে তাকে দেখুন অপ্রত্যাশিত এবং হওয়া উচিত নয় তিনি যে আচরণ করেছেন বা যে কথা বলেছেন এটা সভ্য সমাজের কোনো মানুষ সমর্থনযোগ্য নয় বিনাশকালেও বুদ্ধি নাশ হয় সৌগত রায়ের পর এবার তৃণমূলের একাধিক বিধায়ক নেতাও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করলেন অনুব্রত মণ্ডল যেটা বলেছেন মোটেই সমর্থনযোগ্য না কারণ সবার বাড়িতে মা বোন স্ত্রী সন্তান রয়েছে অপ্রত্যাশিত এবং হওয়া উচিত নয় অনুব্রত মণ্ডলের জেলার ভিতর থেকেও সমালোচনার সুর উঠতে শুরু করেছে কড়া মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর প্রধান নেতা বলে পরিচিত কাজল শেখ কোনো পলিটিশিয়ানস এই ধরনের বক্তব্য রাখুক বা বলুক এটা আমি কোনো সময়ের জন্য চাই না বা আমরা কেউ চাই না আমার বাড়িতে মা বোন আছে আপনার বাড়িতেও মা বোন আছে এই বিষয় নিয়ে পর্যালোচনা চলছে অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে ওরা সেটা সময়ই কথা বলবে বুদ্ধি যখন নাশ হবে একটার পর একটা ভুল তার মধ্যে থেকে হতে থাকবে এটাই হতে চলেছে তবে এই নেতারা যখন সরব
তখন তৃণমূলের শীর্ষ নেতারা অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ এড়াতে মরিয়া, যেমন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি নাকি জানেনই না অনুব্রত মণ্ডল কি বলেছেন। অনুব্রত মণ্ডল কি বলেছেন আমি জানি না, আমি শুনিনি। ফোন টোন নিয়ে কিছু বিতর্ক হয়েছে, এটা কাগজে পড়েছে। আর অরূপ বিশ্বাস তো অনুব্রত মণ্ডল নিয়ে প্রশ্ন করতেই উঠে গেলেন। তবে একই অনুষ্ঠানে উপস্থিত কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় অবশ্য অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ এড়ালেন না। একজন মহিলা হয়ে সেটাকে কিভাবে সমর্থন করি, এটাকে সমর্থনযোগ্য নয়। কিন্তু প্রশ্ন একটাই, আদৌ কি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে? পুলিশ কি তাকে গ্রেফতার করবে? কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এবার যে বিষয় আসবো সেটা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে যুক্ত। না, এর মধ্যে কোনো রাজনীতি নেই, বিশ্বনীতি থাকতে পারে। কোভিড, এতদিন আমরা কি জানতাম যে একটা মিনি আউটব্রেক হয়েছে এবং এই যে কোভিড এটা প্রচুর ছড়াবে কিন্তু তার ভিরুলেন্স কম। আজকে আমাদের এই কলকাতা শহরের অত্যন্ত নামী একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে মাত্র 43 বছরের একজন মহিলা, তাকে হারালাম আমরা। আমার প্রথম প্রতিবেদন সেটা নিয়ে, তারপর জানবো যে নিঃসন্দেহে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু সতর্ক হওয়ার কি আছে? এই যে আমরা এতজনে বসে এতক্ষণ অনুষ্ঠান করছি, বাসে ট্রামে কোথাও মাস্ক, ভাবলেই বিশ্বাস করুন গায়ে জ্বর আসে আমার। আবার সেই একটা দুঃস্বপ্নের মতো দিনে আমরা পৌঁছে যাচ্ছি কি? চিকিৎসকের সঙ্গে সরাসরি কথা বলবো, কিন্তু তার আগে প্রথম প্রতিবেদন। আবার সে এসেছে ফিরিয়া, আবার ছড়াচ্ছে করোনা, রোজ বাড়ছে সংক্রমিতের সংখ্যা। এর মধ্যে দুশ্চিন্তা আরও বাড়িয়ে রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হলো খাস কলকাতায়। মৃত্যুর কোলে ঢলে পড়লেন 43 বছর বয়সী এক মহিলা। বৃহস্পতিবার থেকে সিএমআরআই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। উপসর্গ বলতে ছিল সর্দি জ্বর, ফুসফুসের অবস্থাও ভালো ছিল না। অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় তাকে। রবিবার সন্ধ্যায় হাসপাতালেই মৃত্যু হয় মহিলার। হাওড়ার গোলাবাড়ি এলাকার বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছে। তার ডেথ সার্টিফিকেটে লেখা রয়েছে কোভিড-19 পজিটিভ, অর্থাৎ তার করোনা হয়েছিল। তো স্বাভাবিকভাবে আবার পুরনো স্মৃতি ফিরিয়ে কিন্তু দেখা গেল যে পশ্চিমবঙ্গের এক বাসিন্দা, তার মৃত্যু হলো করোনাতে। सर्दी खांसी और बुखार भी हुआ वापस और कोई भी तकलीफ नहीं था। बीपी सब नॉर्मल था। একটা 43-year-old লেডি, কোনো কোমরবিডিটি নেই, কিন্তু এসেছিল একটা লার্জ নিউমোনিয়া নিয়ে, লার্জ টু দ্য এক্সটেন্ট যে একটা লাং পুরোপুরি সাদা হয়ে গেছিল। যখন এসেছিলেন তখন প্রায় 5 লিটার অক্সিজেন লাগছিল। 12 ঘন্টা 18 ঘন্টায় এনার কন্ডিশন ওয়ার্সেন করে, আস্তে আস্তে অন্যান্য অর্গান এফেক্টেড হয়, আর আনফর্চুনেটলি 43-year-old লেডি পাসড অ্যাওয়ে। চিকিৎসকেরা বলছেন করোনার এই নতুন উপপ্রজাতি আগের তুলনায় অনেক বেশি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ওমিক্রনের একটি উপপ্রজাতি হল PA.2.86, যা থেকে পরবর্তীকালে JN.1 এর জন্ম হয়। তার থেকে আবার এসেছে করোনার নতুন প্রজাতি NB.1.8.1। এশিয়ার বিভিন্ন জায়গা এবং আমেরিকায় এখন যার হদিশ মিলছে। গত এক সপ্তাহে দেশ জুড়ে করোনার সংক্রমণ বাড়ছে, একই দৃশ্য দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গেও। আতঙ্কিত হওয়ার কিছু নেই, সতর্ক থাকতে হবে। এটা কিন্তু আমাদের অরিজিনাল ওমিক্রনেরই একটি ভ্যারিয়েন্ট JN.1, তার আবার সাব ভ্যারিয়েন্ট NB.1.8.1। কিছু কিছু ক্ষেত্রে আমরা এবার দেখছি পেট ব্যথা, ডায়রিয়া ইত্যাদি সিমটম কিন্তু এই স্ট্রেনটিতে লক্ষিত হচ্ছে। এখন করোনার উপসর্গ হিসেবে সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা, গা হাত পায়ের পেশিতে ব্যথা হচ্ছে। কারো কারো ক্ষেত্রে পেট ব্যথা বা পেট খারাপও হচ্ছে। তো ওমিক্রনের পরবর্তী ধাপের জেনারেশনে যা কিছু আমরা দেখেছি সেগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি এটা খুব তাড়াতাড়ি ছড়ায়। কোমরবিডিটিতে যদি কোনো ভাইরাল ইনফেকশন হয়, স্পেসিফিক্যালি কোভিড, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সেটা অনেক বেশি থাবা বসায়। ইতিমধ্যে করোনার এই উপপ্রজাতিকে ভেরিয়েন্ট আন্ডার মনিটরিং অর্থাৎ ভ্যাম বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমাদের দেখো, আমাদের পক্ষে তো এক্ষুনি কি ভ্যারাইটি বলা সম্ভব নয়, বিকজ এইগুলো তো সব ল্যাবরেটরিজতে গিয়ে দেখা হয়। কিন্তু ডেফিনেটলি এই যে ভ্যারাইটিটা আছে, ইটস আ মাচ মাইল্ডার ভ্যারাইটি, অর্থাৎ একদমই সিরিয়াস মনে হচ্ছে না। ইউজুয়াল ভাইরাল ইনফেকশন যেমন হয় সেরকম মাইল্ডার ভেরিয়েন্ট। করোনা কি করতে পারে তা 2020 থেকে 2022 অবধি দেখেছে গোটা বিশ্ব। তাই বিশেষজ্ঞরা বলছেন এই নতুন উপপ্রজাতিকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না, সাবধানের কোনো মার নেই। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।
সরাসরি চলে যাব ডক্টর কুণাল সরকারের কাছে। আমি কুণালদা পরিষ্কার জানতে চাইবো যে এখনো পর্যন্ত ধারণাটা কি ছিল, যে যেরকম প্রতি বছরে একটা ইনফ্লুয়েঞ্জা হয়, এই ধরনের সাধারণ ইনফ্লুয়েঞ্জা, কোভিড আমাদের পার্ট অফ লাইফ হয়ে গেছে এবং এই নিয়ে চলতে হবে, এবং এখনো পর্যন্ত একটা মিনি আউটব্রেক হয়েছে যে অনেক বেশি এটা সংক্রমক এবং সেই জন্যই ভিরুলেন্স পাওয়ারটা কম, অর্থাৎ সরাসরি বললে মৃত্যু ভয় নেই। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে হাওড়ার 43 বছরের একজন মহিলার মৃত্যু হলো কলকাতার সিএমআরআই হাসপাতালে, যার কোনো কোমরবিডিটি ছিল না। এই রাজ্যে এই দফায় নিঃসন্দেহে প্রথম মৃত্যু। আমি বলছি সবাই একটা জিনিস জানতে চাইবে যে আতঙ্কিত হওয়ার নিঃসন্দেহে কোনো কারণ নেই, কিন্তু সতর্ক হওয়ার ঠিক কারণ আছে। আমি ঠিক অতটা সহজে সতর্কতার কথা বললাম ডক্টর সরকার, লোকে এটা শুনেই আমারও অন্তত ভেতরে যে আবার সেই কোভিড প্রোটোকল, আবার দিনে 14 বার হাত ধোয়া আর মাস্ক পরা, মানে আমি বলছি ঠিক কি করা উচিত এখন আমাদের? সুমন, নিশ্চয়ই আমাদের একটা জিনিসকে সিরিয়াসলি নিতে হবে, কারণ আতঙ্ক আর একটা জিনিস সম্বন্ধে সিরিয়াস হবার মধ্যে তো সত্যি একটা তফাৎ আছে। কোনো জিনিসটাকে আমাদের একটা ক্যাজুয়াল হালকা পাতলা অ্যাপ্রোচ হওয়া উচিত নয়। আমি মানুষকে আতঙ্কিত একেবারেই করতে চাই না, কিন্তু বলতে চাই যে আমরাই এই ভারতবর্ষে যখন ফার্স্ট ওয়েভের পরে জিনিসটাকে আমরা প্রায় হাঁপ ছেড়ে বেঁচেছিলাম, আমাদের চোখের আড়ালে এই কোভিডের একটা আনরেগুলেটেড মাল্টিপ্লিকেশন মিউটেশন হতে হতে সেকেন্ড ওয়েভে সেটা একটা আমাদের সামনে একটা ফ্র্যাঙ্কেস্টাইনের মতো ডেল্টা ভেরিয়েন্ট হিসেবে দেখা দিয়েছিল। এবং তখন আমরা বলেছিলাম যে ডেল্টা ভেরিয়েন্ট যে ভারতবর্ষেরই নাকের ডগায় জন্ম নিয়েছিল, সেটা ভারতবর্ষ প্রায় মাস দুয়েক প্রায় দেখেই বুঝতেই পারেনি, আননোন টু আস। তো আমরা যেহেতু এইভাবে ভুগেছি, প্রথম কথা হলো তুমি যে কথাগুলো বললে, পয়েন্ট নাম্বার 1 হচ্ছে একটা আউটব্রেক হচ্ছে, সেটাকে ডিনাই করে লাভ নেই। আউটব্রেকটা কেন হচ্ছে? কারণ এখনও সেই অমিক্রন জাতীয় ভাইরাস NB181 এটসেট্রা সেটা আরও বেশি ইনফেকশাস আমাদের মধ্যে হৈ হৈ করে ছড়াচ্ছে। ঠিক যেমন আমরা কেউ কোনো রকম জ্বর জারি গলা ব্যথা কোনো অসুস্থতা চাই না, আমাদের একটা সাধারণ মানুষ হিসেবে আমরা যখনই দেখব আমাদের আশেপাশে কারো একটু জ্বর গলা ব্যথা হয়েছে, জিনিসটাকে ফর দ্য নেক্সট 1 or 2 months একটু সিরিয়াসনেস নিয়ে যেন আমার থেকে আরও 5টা লোকের না ছড়ায়, সেই রকমভাবে আমি অন্তত 2-3টে দিন নিজেকে একটু আলাদা বা আইসোলেটেড রাখবো। তুমি যে রাজার ইন্টারভিউটা দেখালে, যেখানে সত্যি কথা এটা কিন্তু আমাদের চিন্তাটা একটু বাড়াচ্ছে, যে কোভিড রিলেটেড, কোভিডের একজন পেশেন্টের কোভিড থেকে মৃত্যু হলো, যে কথাটা রাজা বলল যে একটা লাং পুরো হোয়াইট আউট হয়ে গেছিল, সেখানে কিন্তু একটা প্রশ্ন থাকবে যে কোভিড ছাড়া এর কোনো সুপার অ্যাডেড ইনফেকশন ছিল কিনা। অনেক সময় পালমোনারি ডিজিজে কি হয় যে কোভিড থাকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে হয়তো তার সঙ্গে অন্যরকম কোনো ব্যাকটেরিয়াল নিউমোনিয়া এক্সেট্রা হয়। আরও যেটা হয় যে আমরা আজকে খুব ভালো মনে করে ইনফেকশন ট্রিট করতে এত রকম অ্যান্টিবায়োটিক এটসেট্রা দিয়ে থাকি যে কালচারেও সেটা ধরা পড়ে না। কারণ অমিক্রন বাই কনসেপশন, আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্ট হলো যে অমিক্রন লাঙে ঢুকে সে বজ্জাতি করবে না। এখন সেই অমিক্রন আমি যদি মনে করি যে সেই NB181 ইত্যাদি কারো লাংসটাকে ছিন্ন ভিন্ন করে দিল, সেটা কিন্তু আমাদের একটু কশাসের দিকে ঠেলে দেবে এবং আমরা আমাদের ডাক্তারি ডিটেকটিভগিরিতে এটাই হয়তো মনে করব যে দেয়ার ওয়াজ অ্যান এলিমেন্ট অফ সুপার অ্যাডেড ব্যাকটেরিয়াল বা সাম আদার ইনফেকশন। খুব সাধারণ ভাষায় বলতে আমরা এই আউটব্রেকটাকে আউটব্রেক হিসেবে গণ্য করি, নিজেরা প্রিকশন নিই। যাদের একটু হাঁচি কাশি জ্বর হবার টেন্ডেন্সি আছে, পাবলিক প্লেসে চাইলে মাস্ক ব্যবহার করতেই পারেন। আমাদের আশেপাশে যাদের জ্বরজারি হচ্ছে, আমরা যেন আমাদের অফিসে চলে গেলাম, হাসপাতালে চলে গেলাম, হঠাৎ একটা বিয়ে বাড়ি চলে গেলাম, অনুষ্ঠানে চলে গেলাম, এই কাজগুলো না করলে নয়। আর সো ফার তুমি যদি এর নেচার বা এর গতি প্রকৃতিটা দেখো, আমরা অলরেডি সাউথ এশিয়া, হংকংয়ে যা দেখেছি, সিঙ্গাপুরে যা দেখেছি,
এই কোভিডের আগের যে ভয়ঙ্কর অবতারগুলো ছিল সেগুলো একবার আউটব্রেক করলে পরে তারা 3 মাসের আগে তার রুক্ষ মেজাজ ঠান্ডা হতো না। এখন এই আউটব্রেকগুলো মোটামুটি 4 to 6 উইকসের মধ্যে ইন্ডিয়াতে দুটো মেজর ওয়েভ 3.5 মাস ধরে চলেছিল। এখন মোটামুটি তুমি যদি সিঙ্গাপুর এবং হংকং এদের ব্যবহারটা স্টাডি করো, ওরা মোটামুটি 1 মাসের মধ্যে কিন্তু স্পাইকটা নেমে যাচ্ছে। তো আমরা তো চাই না আমাদের আশেপাশে সবাই গলা ব্যথা জ্বর নিয়ে শুয়ে পড়ুক, সুতরাং আমরা কিন্তু একটু সতর্ক হই। আর লাস্ট একটা পয়েন্ট সুমন, আমি কিন্তু মানুষের মধ্যে আতঙ্কটা না ছড়িয়ে আমাদের স্বাস্থ্য দপ্তর এবং হেলথ ডিপার্টমেন্টকে অনুরোধ করব যে আপনারা মানুষের কাছে উইদাউট কজিং প্যানিক কিছু ফান্ডামেন্টাল অ্যাডভাইজারি বা ডাইরেক্টিভ রাখুন। কাদের টেস্ট করতে হবে, কি ক্রাইটেরিয়া ফর স্টেইং আইসোলেটেড অ্যাট হোম। কারণ আমাদের যদি তুমি কোনো রকম অ্যাডভাইজারি ছাড়া ছেড়ে দাও, আমাদের যেন এই ডাক্তারদের মধ্যেও আমাদের ব্যাপারটা চলন বলনগুলো বড্ড কনফিউজড হয়ে পড়ে। এই সময় সেটা না হওয়াটাই ভালো। অনেক ধন্যবাদ কুণালদা যেটা বলছিলেন যে প্যানিকড হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সতর্ক থাকতে হবে এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত টিল ডেট নির্দেশিকা কি আছে। মুশকিল হচ্ছে যে হু করে সংক্রমণ ছড়াচ্ছে করোনা ভাইরাসের এই নতুন উপপ্রজাতি। গত 26শে মে রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ছিল 12, কিন্তু উদ্বেগের বিষয় যে শেষ 7 দিনে নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 360 জন। সারা দেশে এই সংখ্যাটা ছাড়িয়েছে 4000। আবার অনেকের মনে পড়ে যাচ্ছে সেই লকডাউন, সেই যন্ত্রণাদায়ক কোভিড প্রোটোকলের দুঃস্বপ্ন। তবে রাজ্যের স্বাস্থ্য সচিব জানিয়েছেন যে পরিস্থিতির ওপর সরকার নজরদারি রাখছে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু অবশ্যই বলবো সতর্ক হওয়ার আছে। দেখুন, 2020, 2021, 2022 তিনটে বছরে গোটা দেশকে ছারখার করে দিয়েছিল একটা ভাইরাস। হাসপাতালে বেডের আকাল, অক্সিজেন সিলিন্ডারের জন্য হাহাকার, সার দিয়ে চলতে থাকা চিতার ছবি এখনো সবার স্মৃতিতে টাটকা। বহু মানুষ প্রিয়জনকে হারিয়েছিলেন, অনেকে হারিয়েছিলেন কাজ, রোজগার। আবার কি ফিরতে পারে সেই দম বন্ধ করার সময়? ফিরতে পারে করোনা কড়াকড়ি? দেশ জুড়ে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে এই আশঙ্কা মাথাচাড়া দিতে শুরু করেছে অনেকের মনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা 4026। তার মধ্যে গত 24 ঘন্টাতেই গুজরাটে আক্রান্ত হয়েছেন 59 জন, কর্ণাটকে এই সংখ্যাটা 58, তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, আক্রান্তের সংখ্যা 41। গত 24 ঘন্টায় সংক্রমণ বেড়েছে তামিলনাড়ু ও হরিয়ানাতেও। মনিটরিং, এই নজরদারির কাজটা আমাদের করতে হবে, কেননা এই ভাইরাসের চরিত্রটাই হচ্ছে রূপ বদল করার। কখন সে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমরা জানি না। সেই জন্যই যাদের হচ্ছে তাদেরকে আইসোলেট করতে হবে, যাতে আর বেশি মানুষের মধ্যে সংক্রমণটা না ছড়িয়ে পড়ে। আমার মনে হয় যে সংখ্যাটা বেরোচ্ছে, স্ট্যাটিস্টিক্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা দিচ্ছে তার চেয়ে নিশ্চয়ই বেশি রুগী হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটা জিনিস জানতে পারলে আমি খুশি হতাম যে কটা টেস্ট করে কটা পজিটিভ এসছে। মঙ্গলবার পর্যন্ত কেরলে করোনা আক্রান্ত হয়েছেন সব থেকে বেশি, 1416 জন। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র, আক্রান্তের সংখ্যা 494। চলতি বছরে গুজরাটে করোনা আক্রান্ত 397, দিল্লিতে আক্রান্ত 394, পশ্চিমবঙ্গে 372 জন করোনা আক্রান্ত হয়েছেন চলতি বছরে। যদি যে স্টেটগুলোতে ইনিশিয়ালি স্পাইক হয়েছিল সেখানে যদি 48 বা 72 ঘন্টা কন্টিনিউয়াসলি কেসেস কমে, তাহলে আমাদের স্টেটেও 10 থেকে 14 দিনের মধ্যে উই উইল ডেফিনেটলি সি আ সিমিলার ট্রেন্ড, উইচ উড মিন যে আমাদের দেশে এই যে আউটব্রেকটা হয়েছে সেটা আস্তে আস্তে রিডাকশনের দিকে, কমার দিকে যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে গত 24 ঘন্টায় 5 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে দেশে মৃতের সংখ্যা বেড়ে হলো 37, আক্রান্তের সংখ্যা 4026। ওমিক্রনের ভেরিয়েন্ট বলতে এই কোভিডটার মধ্যে সংক্রমিত হওয়ার হারটা বেশি, মানে ডিজিজটা খুব তাড়াতাড়ি স্প্রেড করবে, কিন্তু সিভিয়ারিটির হারটা অত বেশি নেই। তাহলে সিভিয়ারিটির হারটা যদি বেশি না থাকে তাহলে কিন্তু অত উদ্বিগ্ন বা আতঙ্কিত হওয়ার ব্যাপার নয়। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ব্যক্তিগত স্তরে সচেতনতা এবং প্রশাসনিক তৎপরতা, দুই বিষয় জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতিতে সতর্ক রয়েছে রাজ্য সরকারও।
সচেতন থাকুন। করোনা নিয়ে এই মুহূর্তে কোনো ভয়ের কারণ নেই, করোনা নিয়ে চিন্তা করার কারণ নেই। নিজেকে যে কোনো সংক্রমণ থেকে মুক্ত রাখতে হাত স্যানিটাইজ করুন, মুখে মাস্ক পরুন বাইরে গেলে, এবং ভিড়টাকে এড়িয়ে চলুন। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, কোভিড পরিস্থিতির উপর সরকার কড়া নজর রেখেছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। পাশাপাশি কত সংখ্যক নমুনা পরীক্ষা করা হচ্ছে তার ফলাফল সহ করোনা সংক্রান্ত সমস্ত তথ্য সরকারি হাসপাতাল ও ল্যাব কর্তৃপক্ষগুলিকে পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। ঝিলাম করঞ্চাই, সন্দীপ সরকার ও অর্ণ মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।